দেখুন, ইউরোপের দেশগুলো, মধ্যপ্রাচ্যের দেশগুলো, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলো সবাই নিরাপত্তাহীনতায় ভুগছে। ইউরোপের দেশগুলো তাদের নিরাপত্তাটা কার্যত আউটসোর্স করে দিয়েছিল আমেরিকার হাতে। তো প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে ইউরোপের দেশগুলো নিরাপত্তাটা আমেরিকাকে আউটসোর্স করে দিয়েছে, আর আমেরিকার বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হচ্ছে এই দেশগুলো নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য। তাহলে ইউরোপের দেশগুলো তাদের ডিফেন্স এক্সপেন্ডিচার বাড়াক। এবং আমেরিকা ন্যাটো থেকে বেরিয়ে আসার হুমকি দিয়েছিল। তা ইউরোপের দেশগুলো প্রমাদ গুনেছে, তারা নিজেদের মধ্যে বোঝাপড়া বাড়াচ্ছে। একই অবস্থা ইন্দো প্যাসিফিক অঞ্চলে। ধরুন জাপান, ধরুন ফিলিপিন্স, ধরুন তাইওয়ান, ধরুন অস্ট্রেলিয়া। জাপান এতদিন তাদের অস্ত্র কোথাও রপ্তানি করতো না, এখন কিন্তু সিদ্ধান্ত নিয়েছে। এই যে ভারতে এসেছিলেন জাপানের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে চুক্তি হয়েছে। আবার জাপানে গেছেন ভারতের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়াল। অর্থাৎ জাপান ভারত, জাপান অস্ট্রেলিয়া পরস্পরের কাছাকাছি আসছে। সমস্ত দেশগুলো না সঙ্গী খুঁজছে। সবাই মনে করছে একটা নিরাপত্তার হুমকি আছে, তাদের সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে, আগ্রাসন হতে পারে, সেই জন্য জোটবদ্ধ হচ্ছে। ইউরোপ জোটবদ্ধ হচ্ছে, ইন্দো প্যাসিফিক অঞ্চলের রাষ্ট্রগুলো জোটবদ্ধ হচ্ছে, এবং অবশ্যই পশ্চিম এশিয়ার দেশগুলো। দেখুন, পশ্চিম এশিয়ার দেশগুলোর কাছে ধরুন সৌদি আরব, ইউএই, কাতার, কুয়েত, এই দেশগুলোর কাছে সব থেকে বড় থ্রেট কেউ যদি ভাবেন ইসরায়েল, একেবারেই নয়। ইসরায়েল তার নেবারদের সঙ্গে সবসময় যুদ্ধ করে। তারা লেবাননে হিজবুল্লাহর সাথে করছে, প্যালেস্তাইনে হামাসের বিরুদ্ধে করছে, সিরিয়াতে আধিপত্যের জন্য টার্কির সঙ্গে একটা ট্যাসিট অ্যানিমসিটি আছে। ইসরায়েল ইরান সংঘাত সবাই জানে, এ চলবে, এ কোনোদিন বন্ধ হবে না। কারণ ইরান জায়নবাদী ইসরায়েলের অস্তিত্বকেই স্বীকার করে না। আর ইসরায়েল মনে করে ইরানের ওই শয়তানের অক্ষ, অ্যাক্সিস অফ, যেটা আবার ইরান বলে রেজিস্ট্যান্স, আর ইসরায়েল বলে অ্যাক্সিস অফ ইভিল, তারা ইসরায়েলের সার্বভৌমত্বের পক্ষে হানিকারক। তাই ইরান ইসরায়েল কনফ্লিক্ট কোনোদিন বন্ধ হবে না, হবে না। কারণ ইসরায়েল ইরানের অস্তিত্বই স্বীকার করে না, আর ইসরায়েলও মনে করে ইরান তাদের পক্ষে একটা বড় থ্রেট। কিন্তু মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ কি? সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে ইরান। আমেরিকার রাজস্ব সচিব স্কট বেসেন্ট বলেছেন যে আনপ্রেসিডেন্টেড স্যাংশন উইল বি ইম্পোজড অন দোজ কান্ট্রিজ হু হ্যাভ ট্যাসিট অর ডাইরেক্ট লিঙ্ক উইথ ইরানিয়ান এস্টাবলিশমেন্ট। দেখুন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ইরানের সঙ্গে ক্ল্যান্ডেস্টাইন ডিল করে। সৌদিও করে, কাতারও করে, ইউএই করে। তারা আমেরিকার প্রেজেন্স আছে তাদের ভূখণ্ডে, কিন্তু ইরানের সামরিক শক্তিকে তারা ভয় পায়। সেই জন্য ইরানের থেকে তারা শান্তি কেনে কিসের বিনিময়? ধরুন, ইরানের কোনো ব্যাংকের সঙ্গে ক্ল্যান্ডেস্টাইন অপারেশন, ইরান থেকে তেল কিনছে ঘুরিয়ে, ইরানের কোনো শেল কোম্পানিকে ব্যবসা করার সুযোগ করে দিচ্ছে। অর্থাৎ তারা দে বট পিস ফ্রম ইরান বাই মেকিং সার্টেন ডিলস। এটাই হয়। সেই জন্যই দেখুন মক্কা চুক্তি, সৌদি, পাকিস্তান, টার্কি,
ইরান স্বাগত জানিয়েছে। ইরান পরিষ্কার বলেছে এটা যে আমেরিকার উপর তার মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর ভরসা উঠে গেছে, সেই জন্য তারা নিজেরা কাছাকাছি আসছে। আমেরিকা আবার স্বাগত জানিয়েছে। এটা তো ইসলামিক নেটো নয়, ইসলামিক নেটোর কনসেপ্টই আলাদা। একটা বলা আছে নেটোর 5 নম্বর রুলে যে নেটো সদস্যের কেউ যদি আক্রান্ত হয়, অন্য সদস্য দেশগুলো মনে করবে তারা আক্রান্ত দেশের পাশে দাঁড়াবে। কিন্তু এখানে দেখুন, যদি ইরান সৌদিতে হামলা চালায়, এই মক্কা চুক্তিতে যুক্ত পাকিস্তান ইরানে হামলা চালাবে? কখনো চালাবে না, চালাতে পারে না। ফিল্ড মার্শাল আসিম মনির এবং তার পলিটিক্যাল সান ফ্যাক্টোটামা ফিল্ড মার্শাল আসিম মনির, ওদের ইন্টেরিয়র মিনিস্টার মহসিন নাকভিকে নিয়ে তেহরান গেছেন। তার আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সরাসরি কথা বলেছেন আসিম মনির। ট্রাম্পের বক্তব্য জেনে তেহরান এস্টাবলিশমেন্টের সঙ্গে কথা বলে স্ট্রেট অফ হরমুজকে যাতে খুলে দেওয়া যায়। সফল হবেন কিনা আমি জানি না। এইরকম একটা পরিস্থিতি, সবার মধ্যে একটা নিরাপত্তাহীনতা, একটা আশঙ্কা। দেখুন, ভারত নিজেকে প্রোটেক্ট করতে পারে, ইসরায়েল পারে, ভারত পারে, কিন্তু সবাই তো পারে না। মধ্যপ্রাচ্যের দেশগুলো তেলের টাকায় ভাসছে, সমৃদ্ধ তারা। যদিও এখন অয়েল এক্সপোর্ট থেকে অত বেশি মুনাফা তাদের হয় না, সেই জন্য সৌদি, ওদের আবার সিবলিং রাইভালরি আছে ইউএইর সঙ্গে। ইউএই যেমনভাবে এগিয়ে গেছে, সৌদির ক্রাউন প্রিন্স চাইছেন যে সৌদি আরবকেও পর্যটকদের ডেস্টিনেশন করে তুলতে। আধুনিক শহর হিসাবে রিয়াদ উঠে আসুক মানচিত্রে, পর্যটকদের ডেস্টিনেশনও। তাই ওদের একটা সিবলিং রাইভালরি আছে ইউএইর সঙ্গে। কিন্তু এরা কেউই, সৌদির মিলিটারি বাজেট জানেন কত? $72.7 বিলিয়ন। বাট দে আর নট ওয়েল ইকুইপড। তাদের অনেক কিছু আছে, কিন্তু তারা ব্যাটেল শাই এবং ইরানকে তারা ভয় পায়। সেই জন্য ইরানের সঙ্গে যতই নিষেধাজ্ঞা থাক, ক্ল্যান্ডেস্টাইন ডিল করে। তাদের সিকিউরিটি থ্রেট সব থেকে বেশি ইরানের কাছে, ইরানের। তা এই সিকিউরিটি থ্রেট ইউরোপে আছে, ইন্দো প্যাসিফিকে আছে, মধ্যপ্রাচ্যে আছে। এই হচ্ছে বর্তমান বিশ্বের পরিস্থিতি। আমাদের পড়োশী বাংলাদেশকে দেখুন, জঙ্গিবাদের ধাত্রীভূমি হয়ে উঠেছে। নিয়মিত জঙ্গিদের প্রশিক্ষণ দেয়া হয়। আল কায়দা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের তার লিডার, সে আত্মগোপন করে আছে। বহু জঙ্গি জেল মুক্তির পর বাংলাদেশে ঘাঁটি গেড়ে লুকিয়ে আছে, প্রচুর অস্ত্রশস্ত্র আছে। পাকিস্তান চেষ্টা করছে বাংলাদেশের জমিকে কাজে লাগিয়ে ভারতকে রক্তাক্ত করার, এবং বাংলাদেশের মাটিতে জেহাদিরা, ভারত বিরোধীরা বারবার আমাদের উত্তর পূর্বকে নিশানা করছে, বিবৃতি দিচ্ছে। তো আমরা আমাদের নিরাপত্তা বুঝে নেব। সেই জন্য চিকেন নেককে সুরক্ষিত করার জন্য মাল্টিপ্রংড ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই আবহে হচ্ছে ব্রিক্স 12 এবং 13 সেপ্টেম্বর। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী তার 2জন ট্রাস্টেড এমিসারিকে পাঠিয়েছেন মস্কো এবং বেইজিংয়ে। অজিত দোভাল, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, তিনি চীনে গেছেন। তার কাউন্টারপার্ট বিদেশমন্ত্রী চীনের ওয়াং ইর সঙ্গে বৈঠক করেছেন। স্পেশাল রিপ্রেজেন্টেটিভ পর্যায়ে বৈঠক, এটা সম্ভবত 25তম বৈঠক। গালওয়ান স্ট্যান্ড অফের পর 71 দিন ছিল মুখোমুখি ভারতীয় এবং চীনা সেনা। আস্তে আস্তে বরফ গলেছে। কৈলাসে তীর্থযাত্রার অনুমতি দিয়েছে চীন। দুদেশের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু হয়েছে। আরও ভিসা দেওয়া হবে। চীনের কোম্পানিগুলোকে এখানে কিছু বিনিয়োগের সুযোগও দেওয়া হচ্ছে। তাহলে শেষবার সম্ভবত ব্রিক্স 2024-এ রাশিয়ার কাজানে
শি জিনপিং এবং নরেন্দ্র মোদীর বৈঠক হয়েছিল। তারপর 2025 থেকে ধাপে ধাপে সম্পর্কের উন্নতি। এই মাসের শেষে কিরগিজস্তানে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে প্রধানমন্ত্রী মোদী যাচ্ছেন, শি জিনপিং যাচ্ছেন, সেখানে ভ্লাদিমির পুতিন যাচ্ছেন রাশিয়ার, ইরানের প্রেসিডেন্ট যাচ্ছেন। অর্থাৎ সেখানেও শি জিনপিং এবং নরেন্দ্র মোদীর একটা কথা হবে। শি জিনপিং নাকি 400 জন উচ্চপদস্থ ডেলিগেশন নিয়ে নয়াদিল্লিতে আসবেন ব্রিক্সের সামিটে। আবার এস জয়শঙ্কর চলে গেছেন মস্কো, সেখানে পুতিনের সঙ্গে দেখা করে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানিয়েছেন ব্রিক্সে যোগ দেওয়ার জন্য। এবং রাশিয়া ভারত যেটা প্রতি বছর একটা শীর্ষ বৈঠক হয়, এই বছরের শেষে সেটাতেও আমন্ত্রণ জানিয়েছেন। 2025-এ পুতিন কিন্তু ভারতবর্ষে এসেছিলেন। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে ভ্লাদিমির পুতিন এবং নরেন্দ্র মোদীর দেখা হচ্ছে। আবার ব্রিক্সে যোগ দিচ্ছেন পুতিন, কনফার্ম হয়ে গেছে, সেখানেও দেখা হচ্ছে। এবং এই বছরের শেষে রাশিয়া ভারত শীর্ষ বৈঠক হবে। দেখুন, জুন জুলাই মাসে ভারত আমেরিকার চোখ রাঙানিকে অগ্রাহ্য করে প্রতিদিন 5 মিলিয়ন ব্যারেল তেল আমদানি করেছে। তার মধ্যে 2.6 মিলিয়ন ব্যারেল পার ডে রাশিয়া থেকে আমদানি করেছে। অর্থাৎ ভারতের আমদানিকৃত অশোধিত তেলের 60% বেশি জুন জুলাই মাসের রাশিয়া থেকে আমদানি করা হচ্ছে। ভারত আর রাশিয়ার মধ্যে বাণিজ্য 66 বিলিয়ন একটি আর্থিক বছরে, কিন্তু আমাদের ট্রেড ডিফিসিট মারাত্মক। আমরা ধরুন আমদানি করি $66 বিলিয়ন মতো, রপ্তানি করি $5 বিলিয়ন। তাহলে ট্রেড ডিফিসিট $61 বিলিয়ন, খুবই অ্যালার্মিং। মাননীয় বিদেশমন্ত্রী এই বিষয়টাকে নিয়ে সরব হয়েছেন এবং যাতে ভারতীয় পণ্য রাশিয়ার বাজারে প্রবেশ করতে পারে এবং এই ট্রেড ডেফিসিটটা কমে, সেই জন্য উদ্যোগী হয়েছেন। এই হচ্ছে পরিস্থিতি। তার মানে ব্রিক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সম্মেলন। 11টা দেশ আছে, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, ইজিপ্ট, ইরান, ইথিওপিয়া, সৌদি আরব, 11টা দেশ। আবার বিমস্টেকের চেয়ারম্যান হিসাবে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে আউটরিচ প্রোগ্রামে। তা বাংলাদেশের প্রধানমন্ত্রীর যারা উপদেষ্টা আছে তারা বলছেন যে ওই আউটরিচ প্রোগ্রামে তারেক রহমান গিয়ে কি করবেন। তাদের ভাবখানা এমন, তারেক রহমান একজন ভীষণ পরিণত রাজনীতিবিদ, দীর্ঘদিন বাংলাদেশের মসনদে আসীন আছেন। 17 বছর তিনি বাংলাদেশে ছিলেন না, রাষ্ট্র পরিচালনা করার কোনো অভিজ্ঞতা পর্যন্ত নেই। তিনি অতীতে কোনোদিন সাংসদও হননি সম্ভবত, যতদূর আমি জানি, এবারই প্রথম। তাকে কি মাথায় তুলে নাচতে হবে? সসম্মানে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে ব্রিক্স আউটরিচ প্রোগ্রামে। আমরা উষ্ণ অভ্যর্থনা দিয়ে শীর্ষ সফরে তাকে আমন্ত্রণ জানিয়েছি, সপরিবারে আসুন, অভূতপূর্ব কূটনৈতিক উপহার পাবেন। কিন্তু আমার ধারণা তারেক রহমান ব্যক্তিগতভাবে আসতে চান, কিন্তু ঘরোয়া রাজনীতির বাধ্যবাধকতায় তিনি এই মুহূর্তে আসতে পারছেন না। কিন্তু তিনি আসবেন, যত দেরি করবেন তত বাংলাদেশের কপাল পুড়বে। আপনি পাকিস্তানের কোলে উঠে যদি নাচতে চান, পাকিস্তান রোগ স্টেট, জঙ্গি জেহাদিদের আঁতুর ঘর। পাকিস্তান নিজের অভ্যন্তরের সমস্যা সামলাতে পারে না। রেস্টিফ খাইবার পাখতুনখোয়া, বালুচিস্তান, বালুচ লিবারেশন আর্মি, তাদের আত্মঘাতী মজিদ ব্রিগেড, তেহরিকে তালিবান পাকিস্তান, তাদের সঙ্গে লড়াই করতে করতে জেরবার আসিম মুনিরের বাহিনী। ওদিকে রয়েছে আফগানিস্তান। পাকিস্তান সেনাবাহিনী কি বলে?
এবারে ভারতকে আমরা নিশানা করব ওদের পূর্ব দিক থেকে, মানে বাংলাদেশের ভূখণ্ডকে ব্যবহার করে। সেটা আমরা জানি। তারেক রহমান যখন লন্ডনে, তখন তার হাতে জঙ্গি ঘাঁটির একেবারে স্যাটেলাইট মানচিত্র তুলে দেওয়া হয়েছিল ভারতের পক্ষ থেকে। আচ্ছা, তারেক রহমান আসতে পারতেন বাংলাদেশে যদি আমেরিকা আর ভারত না চাইতো? তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন জঙ্গি ঘাঁটি ডিসম্যান্টল করবেন, করেননি। আমরা এখনো আশাবাদী যে তারেকের বোধোদয় হবে। র চিফকে এমনি এমনি যান, এমন কিছু তথ্য শেয়ার করার থাকে, সেই জন্য র চিফ যান, এটা বুঝতে হবে। এরপরও যদি তারেকের ঘুম না ভাঙে, তিনি যদি এখনো শীত ঘুমে থাকতে চান, থাকতেই পারেন, ইট ইজ হিজ চয়েস। কিন্তু জঙ্গি ঘাঁটি থাকবে, অন্তর্ভুক্তিমূলক রাজনীতি হবে না, আবার ভারতের সঙ্গে সুসম্পর্ক চাইবেন, গঙ্গা জল চুক্তি নিয়ে সরব হবেন, তিস্তা চুক্তি রূপায়ণের দাবি জানাবেন, ওটা তো হয় না। আপনি আগে তো জঙ্গি ঘাঁটিগুলো ডিসম্যান্টল করুন, অন্তর্ভুক্তিমূলক রাজনীতির ব্যবস্থা করুন এবং আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটা প্রত্যাহার করুন। দেখুন না আমরা রেসিপ্রোকেট করি কিনা। এক হাতে তালি বাজবে না, এক হাতে তালি বাজবে না, এটা আপনি ভালো করে চেনেন। বৃহৎ প্রতিবেশী ভারতের সঙ্গে আপনি পাঙ্গা লড়ে পারবেন না। চীন একটা পর্যায় পর্যন্ত আপনার সঙ্গে থাকবে, কিন্তু ভারতের বৃহৎ বাজারকে তারা অস্বীকার করতে পারবে না। এবং এই উপমহাদেশে আমেরিকার প্রভাবকে নিয়ন্ত্রণ করতে গেলে ভারতের সঙ্গে একটা মোটামুটি সম্পর্ক চীনের দরকার। সম্পর্কের উন্নতি হয়েছে, যদি অরুণাচল প্রদেশে 27টা অঞ্চল ভারত নিজের নামে করে নিয়েছে, করবেই তো, অবিচ্ছেদ্য অংশ তো অরুণাচল ভারতের। সীমান্ত নিয়ে কিছু ডিসপিউট আছে, এগুলো থাকে, চট করে তো এগুলো সমাধান হবে না। আর তারেক রহমানের উচিত ওই ভারত বাংলাদেশ সম্পর্কটা শুধু শেখ হাসিনার প্রিজম দিয়ে দেখলে আপনারা ভুল করবেন, ঐতিহাসিক ভুল। তার খেসারত আপনাদের দিতে হবে। 3 দিক দিয়ে ভারত দিয়ে ঘেরা আপনারা। ডিজেল চাইলে ভারত দেবে, বাড়তি বিদ্যুৎ চাইলে ভারত দেবে, নেপাল থেকে জলবিদ্যুৎ আনবেন, ভারতের হাইড্রোল পাওয়ার আনবেন, ভারতের ভূখণ্ড ব্যবহার করে। আদানিকে বলবেন বেশি করে বিদ্যুৎ পাঠাতে, আর ভারত বিরোধিতা করবেন। আর শেখ হাসিনাকে দুদেশের সম্পর্কের কেন্দ্রবিন্দুতে রাখলে কোনোদিন সম্পর্ক মসৃণ হবে না। ওই যে আপনাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ওখানে তো বিচার হয়নি, প্রহসন। আচ্ছা, ওই বিচারের রায়ের কপি, নথিপত্র আপনারা তো দেননি, ওয়েবসাইটে পিডিএফ ফরম্যাটেও পাওয়া যায় না, স্ক্যান করে নিতে হয়। আমাদের তো অনেকে ফিউজিটিভ আছে, আর্থিক অপরাধী বিভিন্ন দেশে আছে, আমরা সব মামলার নথিপত্র সেই দেশের হাতে তুলে দিয়েছি, সেখান থেকে প্রত্যর্পণের জন্য বহু চেষ্টা করে পর্তুগাল থেকে আবু সালেমকে আনা হয়েছিল। এভাবে হয়? আর শেখ হাসিনা তো পালিয়ে আসেননি, বাংলাদেশ বিমান বাহিনীর বিমান তাকে হিন্ডন বিমান ঘাঁটিতে নামিয়েছিল। তাহলে ওই যে আপনাদের বিচার, ওই যে রায়, ওর কোনো আন্তর্জাতিক বৈধতা নেই, কেউ মানবেও না। আর শেখ হাসিনা কেন্দ্রিক যদি আপনাদের সবটা চলে, ভারত বাংলাদেশের সম্পর্ক কোনোদিনই কাঙ্ক্ষিত উচ্চতায় উঠবে না। ক্ষতিটা আপনাদের। যতই মক্কা চুক্তিতে সামিল হওয়ার চেষ্টা করুন না কেন, পাকিস্তানের কোলে উঠে বসার চেষ্টা করুন না কেন, পাকিস্তান থেকে আপনারা কোনোদিন কোনো সমস্যায় পড়লে বেল আউট পাবেন না। পাকিস্তানের সেই ক্ষমতা নেই আপনাদের বেল আউট করা। একটাই ক্ষমতা, জঙ্গিদের রপ্তানি করা এবং বাংলাদেশের মাটিকে জঙ্গিদের
ধাত্রীভূমিতে পরিণত করা এবং বাংলাদেশের মাটি থেকে ভারত বিরোধী জঙ্গি কার্যকলাপকে পরিচালনা করে। এটাই পাকিস্তান আপনাদের দিতে পারবে। আপনাদের বেছে নিতে হবে কোন দিকে যাবেন। আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে অভূতপূর্ব কূটনৈতিক উপহার নিয়ে ফিরবেন, নাকি শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করলে ভারত সফরে যাব না এই জেদ ধরে বসে থাকবেন? এই জেদ ধরে বসে থাকলে কপালে আপনাদের দুঃখ নাচছে, নিজেরাই টের পাবেন, আমাদের কিচ্ছু বলতে হবে না। আপনাদের সনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে যদি মনে করেন তাহলে ক্লিক করবেন। কনফিডেন্সটা বেশ লো দেখছি। রিসেন্টলি টেস্ট করিয়েছো? হ্যাঁ ডাক্তারবাবু, প্রি-টেস্টের পরের দিনই করিয়েছি। ও, তুমি মাধ্যমিক দেবে? তাহলে মক টেস্ট করো। এই নাও মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট পেপার। এতে পাবে প্রতিটি বিষয়ে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, ইংরেজি, গণিত, আনসিল লেখার বিস্তারিত টিপস আর প্রতিটি সাবজেক্টের এক্সপার্ট ওপিনিয়ন, যা তোমার কনফিডেন্সকে ফিরিয়ে আনবে মাধ্যমিকের আগে। সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক মক টেস্ট পেপার, এক্সামের কনফিডেন্স বুস্টার। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।